আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। প্যারাগুয়ের বিপক্ষে এমন হারে হতাশ জার্মানির সমর্থকরা, যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন কুশল ইয়াসির। জাপান না পারলেও প্যারাগুয়ে কিন্তু ঠিকই পেরেছে বিশ্বকাপের অন্যতম পরাশক্তি জার্মানির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারাগুয়ে। শুরু থেকেই তারা লড়াই করেছে এবং শেষ মুহূর্ত এই লড়াই থেকে ছিটকে যায়নি। এবং জার্মানির জন্য সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে দলে আবারও আসেন, অবসর ভেঙে তিনি ফিরেন ম্যানুয়েল নয়ার, সাবেক অধিনায়ক। তার উপর নির্ভর করেই কিন্তু আসলে জার্মানির স্বপ্ন ছিল যে নিজেদের পঞ্চম শিরোপা তারা ঘরে নিয়ে যেতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না। জার্মানির বিশ্বকাপের যাত্রা এতটুকুই ছিল এবং প্যারাগুয়ের নতুন এক ইতিহাসের যাত্রা এই ম্যাচের পর কিন্তু আসলে শুরু হতে চলেছে। প্যারাগুয়ে শুরু থেকে যেভাবে খেলেছে শেষ পর্যন্ত তারা কিন্তু হাল ছাড়েনি। তাদের সেই বিশ্বাস ছিল। তাদের প্রতিবেশী ইকুয়েডর কয়েকদিন আগেই জার্মানিকে হারিয়েছিল। ওই ম্যাচের পর প্যারাগুয়েরও একটি বিশ্বাস ছিল যে জার্মানির মতো 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে তারা হারাতে পারবে এবং সেটি তারা করিয়ে দেখিয়েছে। বর্ষাকালেও দাবদাহ চলছে বাংলাদেশে। সেই দাবদাহ আরও গরম হাওয়া দিচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। সারা দেশের পাশাপাশি ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উত্তেজনার পারদ ছিল কিছুটা বেশি। ইফতেখার রেজার রিপোর্ট। ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা থাকলেই দেশ যেন মেতে ওঠে ফুটবল উন্মাদনায়। ফুটবল প্রেমীদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর গমগম করে উচ্ছ্বাস আর আনন্দে। ব্রাজিল জাপানের অস্তিত্ব বাঁচানোর ম্যাচে পছন্দের দলের জার্সি গায়ে ফুটবল প্রেমীরা এসেছেন প্রিয় দলকে শুভেচ্ছা ও সমর্থন জানাতে। বিপক্ষ টিম তো অবশ্যই একটু স্ট্রং, এটা আপনিও জানেন। তারপর আমরা আশাবাদী আমরা জিতবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ আসরে প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটির সাক্ষী হতে যেন যুগের অপেক্ষা। আমরা চাইলে বাসায় বসে খেলাটা দেখতে পারতাম, কিন্তু এখানে আসলে যে মজাটা সেটা পাইতাম না। আনন্দটাকে আমরা ধরে রাখতে পারিনি, ঘরে বসে উপভোগ করতে চাইনি, চেয়েছি সবার মাধ্যমে আমরা উপভোগ করতে। অনেকে আবার আর্জেন্টিনার সমর্থক হলেও এসেছেন জাপানকে সমর্থন জানাতে। তাদের যে খেলার অবস্থা মনে হয় না যে আমাদের সাথে তারা খেলতে পারবে। ওদের যে খেলা এই টিম নিয়ে নাকি তারা হেক্সা পূরণ করবে। আমরা দোয়া করি তারা আজকে জিতুক, জিতে আমাদের লেভেলে আসুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলের জয় যোগ করে বাড়তি উন্মাদনা। নেইমার যদি মাঠে থাকতো আরো ভালো আমাদের একটা পজিশন হতো এবং আরো ভালো গোল করতে পারতাম। আনন্দ তো ভাষায় প্রকাশ করার মতো না, গলা ভাঙে গেছে, এত চিল্লাচিল্লি করছি। ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা বাংলাদেশেও গড়ে উঠবে বিশ্বমানের ক্রীড়াবিদ। বিশ্ব দরবারে উজ্জ্বল হবে দেশের নাম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না। গত 15 জুন আপিলের শুনানি শেষে রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। ঋণখেলাপের অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত 18 জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান, কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়। গত 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন, কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করবে। গত 13 মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ইনুর বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ
হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ অন্যতম। গত বছরের 2 নভেম্বর হাসানুল হক ইনুর বিচার শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে আবারও সংঘর্ষে জড়িয়েছে 2 দল গ্রামবাসী। সোমবার বিকেল 5:30 থেকে রাত পর্যন্ত উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্তি ও ধরন্তী গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া সহ অন্তত 25 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্তি গ্রামের বাসিন্দা মোশাররফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির 1 লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ খাদিম মিয়া নিহত হন। এ ঘটনার জেরে সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় 2 দল গ্রামবাসী। ওই সংঘর্ষ চলে রাত 8টা পর্যন্ত। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।